কোনো পরিবারে দুজন সন্তান থাকলে বড় সন্তানের ওপর বাবা মায়েরা প্রত্যাশার বোঝা চাপিয়ে দেয়, কখনো সজ্ঞানে, আবার কখনো বা অজান্তেই। কিন্তু তারও যে একটা শৈশব আছে, এই কথাটা অনেক সময় তাদের খেয়াল থাকে না। বাড়ির বড় ছেলের কাছে সর্বদা আশা করা হয় যে তারা ছোট ভাই বোনদের সঠিক পথটা দেখাবে। এই প্রত্যাশাতেই অনেক সময় বড় ছেলেদের শৈশব কৈশোর অনেকটাই ফিকে হয়ে যায়। মুন্সী প্রেমচাঁদ এক ছোট ভাইয়ের চোখ দিয়ে দেখেন তার বড় ভাইকে এবং লেখেন একটি কালজয়ী গল্প, বড়ে ভাই সাহাব। 1910 সালে লেখা হলেও গল্পটা আজকের যুগেও সমানভাবে প্রাসঙ্গিক। আধুনিক হিন্দি সাহিত্যের একজন দিকপাল লেখক মুন্সী প্রেমচাঁদ। তার আসল নাম ধনপত রায় শ্রীবাস্তব। মূলত তার হাত ধরেই হিন্দি ও উর্দু সাহিত্যে সামাজিক কাহিনীর ধারার সূচনা হয়। 1880 সালের 31শে জুলাই তার জন্ম হয় বেনারসের লমহি গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে। ভারতীয় সমাজ এবং জীবনকে অনেক কাছ থেকে দেখেছেন তিনি, এবং এই গভীর পর্যবেক্ষণই ফুটে উঠেছে তাঁর লেখায়। তাঁর সমস্ত রচনায় ভারতীয় সমাজের রূপ, রস, গন্ধ পূর্ণ মাত্রায় রয়েছে। শুরু হচ্ছে মুন্সী প্রেমচন্দ রচিত বড়ে ভাই সাহাব অবলম্বনে বড় হওয়ার বিড়ম্বনা। আমার দাদা ছিল আমার চেয়ে বছর 5 বড়, কিন্তু তা সত্ত্বেও আমার চেয়ে মাত্র 3 ক্লাস ওপরে পড়তো সে। এর অবশ্য একটা কারণ ছিল। লেখাপড়ার মতো একটা গুরুগম্ভীর বিষয়ে তাড়াহুড়ো করাটা তার ধাতে ছিল না। ভিতটা মজবুত করে নিতে হবে, যাতে সেই মজবুত ভিতের উপর ইমারত গড়ে তোলা যায়, এই ছিল তার নিয়ম। আর এই নিয়ম মানতে গিয়েই হতো যত বিপত্তি। 1 বছরের পাঠ্যক্রম শেষ করতে তার 2 বছর লেগে যেত, কখনো কখনো তো 3 বছরও লেগে যেত। হাজার হোক, ভিত মজবুত করতে হবে তো, নইলে ইমারত গড়ে উঠবে কিভাবে? আমার বয়স ছিল 9 বছর আর দাদার 14, তাই আমাকে শাসন করাটা ছিল তার জন্মসিদ্ধ অধিকার, আর তাকে মান্য করাটাও আমার কর্তব্যের মধ্যেই পড়ত। দাদা স্বভাবতই ছিল অধ্যয়নশীল, প্রায় সর্বক্ষণই বই খুলে বসে থাকতো, আর মাঝে মাঝে মস্তিষ্ককে একটু বিরাম দেওয়ার জন্য খাতায় অথবা বইয়ের পেছনের পাতায় পাখি, কুকুর, বেড়াল এইসবের ছবি আঁকতো। আবার কখনো একটাই বাক্য কিংবা একটাই শব্দ 10 বার লিখে ফেলত। একই কবিতা সুন্দর হস্তাক্ষরে বারবার লিখতেও দেখেছি তাকে। কখনো আবার এমন সব উদ্ভট বাক্য রচনা করত যাতে না থাকতো কোনো অর্থ আর না থাকতো কোনো সামঞ্জস্য। একবার আমি চুপি চুপি তার খাতা খুলে দেখেছিলাম, তাতে লেখা রয়েছে স্পেশাল, আমিনা, ভাই ভাই, আসলে, ভাই ভাই, রাধেশ্যাম, শ্রীযুক্ত রাধেশ্যাম, 1 ঘন্টা ধরে। এরপর একটা মানুষের চেহারা আঁকা ছিল। বেশ কিছুক্ষণ চেষ্টা চরিত্র করেও এই হেয়ালির সমাধান খুঁজে পাইনি আমি। দাদাকে জিজ্ঞেস করারও সাহস হয়নি। সে পড়তো 9ম শ্রেণীতে আর আমি 5মে। তার লেখার মর্মোদ্ধার করা আমার দুঃসাধ্য। এবারে আমার কথা কিছু বলা দরকার। লেখাপড়ার সাথে আমার সম্পর্কটা ওই ঠিক কৌরব আর পাণ্ডবদের মতো। 1 ঘন্টা বই নিয়ে বসে থাকতেও ভীষণ কষ্ট হতো। সব সময় সজাগ থাকতাম, মৌকা পেলেই চুপি চুপি বেরিয়ে পড়তাম হোস্টেল থেকে। তারপর এক দৌড়ে সোজা খেলার মাঠে। কখনো গুলি ডান্ডা খেলি, তো কখনো কাগজের প্রজাপতি বানিয়ে ওড়াই। এভাবেই সময় কাটত। সঙ্গীর সাথে জুটে গেলে তো কোনো কথাই নেই, অদ্ভুত ধরনের সব খেলা খেলতাম সকলে মিলে। বাড়ির পাঁচিলে চড়তাম সবাই, তারপর একসাথে সেখান থেকে নিচে লাফিয়ে পড়তাম। তারপর দল বেঁধে ঘুরে বেড়াতাম। কোনো বাড়ির সামনে ফটক দেখলেই আমাদের মধ্যে একজন তাতে চড়ে বসতো
আর বাকিরা সেই ফটকটাকে সামনে পেছনে ঠেলে মোটর গাড়ির আনন্দ নিতাম। কিন্তু হোস্টেলে ফিরে দাদা রৌদ্রমূর্তি দেখে ভয়ে কাঠ হয়ে যেতাম একেবারে। আমাকে দেখে তার প্রথম প্রশ্নই হতো, কোথায় ছিলি এতক্ষণ? প্রত্যেকবার একই প্রশ্ন একই রকম গম্ভীর গলায় জিজ্ঞেস করত সে। জবাবে আমি কিছুই বলতে পারতাম না। একটু বাইরে খেলছিলাম। মনের এই কথাটা কেন জানি না মনেই রয়ে যেত। মাঝে মধ্যেই দাদা আমাকে লম্বা চওড়া ভাষণ দিয়ে দিত। এইভাবে ইংরেজি পড়বি তো এক বর্ণও শিখতে পারবি না। ইংরেজিটা ছেলে খেলা নয়, এই বলে দিলাম। এর জন্য রাত দিন চক্ষু ঠিকরে রক্ত জল করে পড়তে হয়, তারপর এই বিদ্যা রপ্ত হয়। পুরোপুরি রপ্ত কি আর হয়? কাজ চালানোর মতো হয়ে যায়। বড় বড় দিগ্গজ পণ্ডিতেরাও শুদ্ধ ইংরেজি লিখতে পারে না, বলা তো অনেক দূরের বিষয়। আর কত বড় পণ্ডিত তুমি, যে আমাকে দেখেও শিক্ষা হয় না? বলি, আমি কত পরিশ্রম করি সেটা চোখে পড়ে তো, নাকি তাও পড়ে না? যদি না পড়ে তাহলে বলবো এই বয়সে চোখের মাথা খেয়ে বসে থাকাটা কি খুব ভালো হচ্ছে? যাগে, যা বলছিলাম, এই যে এত মেলা হয়, পুজো হয়, আমি কোনোদিন যাই? ক্রিকেট ম্যাচ, হকি ম্যাচ, ফুটবল ম্যাচ, এইসব তো লেগেই রয়েছে হরদম। আমাকে দেখেছিস কখনো যেতে? সব সময় পড়ি, তা আবার এক একটা ক্লাসে দুবার তিনবার করে। আর তুই কিভাবে আশা করিস যে দিনভর লাফালাফি করে সময় নষ্ট করেও পাশ করে যাবি? আমার তো তাও 2-3 বছর লাগে, আর তোর সারা জীবন কেটে যাবে, তাও একই ক্লাসে পড়ে থাকবি। যদি এভাবেই সময় নষ্ট করার ইচ্ছা থাকে তাহলে গ্রামের বাড়ি চলে যা, ওখানে গিয়ে লাফিয়ে বেড়া, বাবার পয়সা বেঁচে যাবে খানিক। এই নিদারুণ আক্রমণে আমি পুরো দিশেহারা হয়ে পড়তাম। জবাব কি বা দেব? ভুল যখন আমি করেছি তখন তার মাসুল তো আমাকেই গুনতে হবে। তবে একটা কথা স্বীকার না করে উপায় নেই, ব্যঙ্গ বিদ্রুপ করায় দাদার জুড়ি মেলা ভার। এমন মোক্ষম সব শব্দবান ছুড়ত যে আমার অন্তরটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যেত। মাঝে মাঝে তো মনে হতো বাড়ি পালিয়ে যাই। যে কাজটা আমার সাধ্যের বাইরে সেটা করতে গিয়ে নিজের জীবনটাকে খামোখা নষ্ট করি কেন? জীবন ভর মূর্খ থাকবো তাও সই, কিন্তু এত মেহনত, তাও আবার লেখাপড়ার জন্য? না, এ আমার দ্বারা সম্ভব নয়। ভাবলেই মাথা চক্কর দিয়ে ওঠে। ঘন্টা খানেকের ভিতরেই কিন্তু নিরাশার এই ভাবটা কেটে যেত, আর তখন কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। এবার থেকে খুব পড়ব, জান লড়িয়ে দেব। চটপট একটা টাইম টেবিলে প্রস্তুত হয়ে যেত। পরিকল্পনা না করে, ছক না কেটে কোনো কাজই শুরু করা উচিত নয়। আর এই তো রীতিমতো যুদ্ধ। টাইম টেবিল লেখার সময় খেলার কথা একেবারে মুছে যেত মন থেকে। বিস্তর পরিকল্পনা করে টাইম টেবিলের চেহারা দাঁড়ালো কতকটা এইরকম। সকাল 6টায় ঘুম থেকে ওঠা, তারপর মুখ হাত ধুয়ে খাবার খেয়ে পড়তে বসা। সকাল 6টা থেকে 8টা অবধি ইংরেজি, 8টা থেকে 9টা অবধি অঙ্ক, 9টা থেকে 9:30 ইতিহাস, তারপর স্কুল। 3:30 স্কুল থেকে ফিরে আধ ঘন্টা বিশ্রাম, তারপর 4টে থেকে 5টা পর্যন্ত ভূগোল, 5টা থেকে 6টা পর্যন্ত গ্রামার। এরপর আধ ঘন্টা হোস্টেলের সামনে হাঁটাহাঁটি, আবার 6:30 থেকে 7টা পর্যন্ত ইংরেজি কম্পোজিশন। তারপর খেয়ে এসে 8টা থেকে অনুবাদ। অনুবাদ চলবে 9টা অবধি। 9টা থেকে 10টা অবধি হিন্দি, 10টা থেকে 11টা অবধি অন্য যে কোনো বিষয়। তারপর সেদিনকার মতো যুদ্ধবিরতি। কিন্তু টাইম টেবিল বানানো এক কথা, আর সেটা অক্ষরে অক্ষরে পালন করা সম্পূর্ণ ভিন্ন কথা। অবহেলা প্রথম দিন থেকেই শুরু হয়ে যেত। পড়তে বসলেই খেলার মাঠের বিভিন্ন দৃশ্য ধীরে ধীরে আমার চোখের সামনে ভেসে উঠত। মাঠের উপর বিছিয়ে থাকা ওই সবুজ মখমলের মতো ঘাস, মৃদুমন্দ বাতাস, মাঠের বুকে দৌড়ে বেড়ানো ওই ফুটবলটা,
কবাডির ওই মারপ্যাঁচ, এইসব আমাকে টানতো। সেই অমোঘ আকর্ষণ উপেক্ষা করার সাধ্য আমার ছিল না। অতএব এই মারাত্মক যুদ্ধ পরিকল্পনা, সমস্ত যুদ্ধাস্ত্র না মানে বই খাতা সব পড়ে রইত, আর আমি সোজা খেলার মাঠে। দাদা সুযোগ পেলেই আমাকে ভাষণ শুনিয়ে দিত। আমি তার ছায়াকেও এড়িয়ে চলতাম, পারতপক্ষে তার দৃষ্টিসীমার মধ্যে থাকতাম না। হোস্টেল থেকে এমন ভাবে পা টিপে টিপে বেরোতাম যাতে দাদা জানতে না পারে। জানতে পারলে আর রক্ষে থাকতো না। এমন একটা অগ্নিদৃষ্টি নিয়ে তাকাতো আমার দিকে যে তাতে আমার প্রাণ শুকিয়ে যেত। পরিস্থিতি এমন যে মনে হতো সব সময় একটা তলোয়ার ঝুলছে আমার মাথার উপর। এতটুকু ভুল করেছি কি একেবারে ঘ্যাচাং ফু। তা সত্ত্বেও মানুষ যেমন ঘোর বিপত্তিকালেও মোহমায়া আঁকড়ে ধরে বেঁচে থাকে, আমিও তেমনই খেলাধুলো নিয়েই থাকতাম। বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। দাদা যথারীতি আবার অকৃতকার্য হয়েছে। আমি পাশ করেছি। কেবল পাশই করিনি, ক্লাসে একেবারে প্রথম হয়েছি। এখন আমার আর দাদার মধ্যে কেবল 2টো ক্লাসের অন্তর। খুব মন চাইল দু একটা কথা শুনিয়ে দিয়ে এবার। কি হলো এত ঘোর তপস্যা করে? আমাকে দেখো কেমন মজা করে খেলেওছি, আবার ক্লাসে প্রথমও হয়েছি। কিন্তু দাদা এমন গোমরা মুখ করে বসেছিল যে তার কাটা ঘায়ে নুন ছিটাতে আর ইচ্ছে করল না। বরং এমন ভাবার জন্য কিঞ্চিত লজ্জিতই বোধ করছিলাম। নিজের উপর বেশ গর্ব হলো আমার। দাদার আতঙ্ক অনেকটা কমে এসেছিল আমার মনে। এখন স্বাধীনভাবে যখন ইচ্ছা তখন খেলতে চলে যেতাম। আগে সেই লুকোচুরির দিন এখন অতীত। বেশ সাহস চলে এসেছিল মনে। ঠিক করে রেখেছিলাম দাদা যদি কিছু বলতে আসে তাহলে আমিও চুপ থাকবো না, বলে দেব, তুমি রাত দিন পড়ে কোন পাহাড়টা ভেঙেছ শুনি? আমি তো খেলে বেরিয়েও পরীক্ষাতে প্রথম হয়েছি। কিন্তু বলবার সময় কিছুতেই বলতে পারতাম না। তবে আমার আচরণে এটা বেশ স্পষ্ট হয়ে গিয়েছিল যে দাদাকে আমি আর বিশেষ মান্যটান্য করছি না, আর দাদারও এটা বুঝতে বেশি সময় লাগলো না। একদিন সারা সকালটা গুলি ডান্ডা খেলে ঠিক খাওয়ার সময় হোস্টেলে ফিরলাম। দাদা যেন তলোয়ার নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। এইবার প্রথম হয়ে মনে হচ্ছে পানিপথের যুদ্ধ জিতে নিয়েছিস, এত অহংকার? কিন্তু বাবু, বড় বড় রাজা বাদশারও অহংকার ধোপে টেকেনি তো তুমি কোথাকার বাচ্চা? লঙ্কেশ রাবণের হাল তো খেয়াল আছে নাকি তাও নেই? তার চরিত্র থেকে কোন উপদেশটা শিখেছো তুমি? কেবলমাত্র একটা পরীক্ষা পাশ করে যাওয়াটা কোনো কথা নয়। আসল কথা হলো বুদ্ধির বিকাশ। যেটাই পড়ো তার অন্তর্নিহিত গূঢ় অর্থটাও বোঝা দরকার। দশানন রাবণ পুরো ভূমণ্ডলের মালিক ছিল। এই শ্রেণীর রাজাদের বলা হয় চক্রবর্তী। আজকাল ইংরেজদের রাজ্য বিস্তার অনেকটা হয়েছে বটে, কিন্তু তাদের চক্রবর্তী বলা যায় না। বিশ্বে অনেক রাষ্ট্রই ইংরেজদের আধিপত্য স্বীকার করে না। রাবণ ছিল চক্রবর্তী সম্রাট। সংসারের সকল রাজাই তাকে কর দিত। বড় বড় দেবতারাও তার গোলামি করত। অগ্নিদেব, বরুণদেব পর্যন্ত তার দাস ছিল। কিন্তু সেই রাবণের নাশ হলো কিভাবে? অহংকার। হ্যাঁ, অহংকারের জন্যই তার পতন হয়েছিল। মরণকালে মুখে দুফোঁটা জল দেওয়ার জন্যও কেউ ছিল না। মানুষ যতই কুকর্ম করুক না কেন, ভুলেও অহংকার যেন না করে। অভিমান করেছ কি শেষ? তুমি তো কেবল একটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এতেই সিংহাসনে চড়ে বসলে এগোবার পথ বন্ধ, এই বলে দিলাম। পরীক্ষায় প্রথম তুমি নিজের মেহনতে হওনি, অন্ধের হাতে লটারি লেগে গেছে। কিন্তু লটারি একবারই লাগে, বারবার না। খেলার মাঠে কোনো কোনো দিন কেউ গোল দিয়ে দেয়, কিন্তু তাতে সে ভালো খেলোয়াড় হয়ে যায় না। ভালো খেলোয়াড় সেই যার কোনো শট ব্যর্থ যায় না। আমি ফেল করেছি বটে, কিন্তু এতে তুচ্ছ তাচ্ছিল্য করার কিছু নেই।
আমার ক্লাসে আসলে তোমারও ঘাম ছুটে যাবে। অ্যালজেব্রা, জিওমেট্রি আর ইংল্যান্ডের ইতিহাস পড়তে গেলে বুঝবে কত ধানে কত চাল। রাজাদের নাম মনে রাখা অত সহজ নয়। হেনরি আছে 8-8টা। কোন হেনরির সময়ে কোন কাণ্ড হয়েছে এসব মনে রাখা কি অত সহজ? সপ্তম হেনরির জায়গায় অষ্টম হেনরি লিখেছ কি একেবারে শূন্য? বোঝা গেল? একেবারে শূন্য। উনি আছেন কোন খেয়ালে? 1 ডজনের ওপর তো জেমস আছে, উইলিয়ামও আছে ডজন খানেক, আর চার্লসের তো ছড়াছড়ি। মাথা ঘুরতে শুরু করবে পড়তে বসে। আর এই বোকারা নামও খুঁজে পায়নি, সবার নাম এক। আরে বাবা, চার্লসের পরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইসব বসালেই তো আর অন্য নাম হলো না। আমাকে জিজ্ঞেস করলে আমিই তো বলে দিতাম 10 লাখ নাম। আর জিওমেট্রির কথা কি বলবো, পুরো হেয়ালি। ত্রিভুজ এবিসির জায়গায় এসিবি হয়ে গেলেই হলো, পুরো নম্বর সোয়াহা। এখন এদের বুঝিয়ে পারা যাবে না যে এবিসি আর এসিবির মধ্যে ফারাক নেই। ডাল ভাত রুটি খায় আর ভাত ডাল রুটি খায়, ব্যাপার তো সেই একই নাকি? কিন্তু এই মাস্টারজিদের বোঝাতে যাওয়াটাই ঝকমারি। ওরা খালি বই দেখে মেলাবে, বইয়ে সব লাইন একেবারে দাড়ি কমা সহ মুখস্থ করে ফেললে সব চাইতে খুশি হয় তারা। এই রেখার উপর একটা লম্ব টানো, তাহলে লম্ব ভূমির দ্বিগুণ হবে। বলি লম্ব টেনে লাভটা কি হবে? দ্বিগুণ হোক, 3 গুণ হোক বা অর্ধেকই হোক, তাতে কি এমন লাভ হবে? কিন্তু পরীক্ষায় পাশ করতে গেলে এই সবই মনে রাখতে হবে। বলে দিল সময়ের মূল্য বিষয়ে রচনা লেখো। এইবার খাতা খুলে হাতে কলম নিয়ে তাতে কলম ঘষো। কে না জানে যে সময় অমূল্য? সময়ের মূল্য বুঝলে মানুষ সংযম শিখে যায়, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখে যায়। এখন এই বিষয়ে রচনা কিভাবে লিখব? যেটা এক কথায় বলা যায় সেটা 1 পাতা জুড়ে লেখার কোনো মানে হয়? সময়ের মূল্য বুঝতে গিয়ে সময়ের অপব্যয়। যা বলার কম কথায় ঝটপট বলে দিলেই হয়, কিন্তু না, পাতার পর পাতা লেখো। আর খাতার পৃষ্ঠাগুলো পুরো ফুলস্কেপ। এটা ছাত্রদের ওপর অত্যাচার নয় তো কি? আবার কত বড় রসিকতা, বলে কিনা সংক্ষেপে লেখো। সময়ের মূল্য নিয়ে সংক্ষেপে 4 পৃষ্ঠায় একটা রচনা লেখো। সংক্ষেপ, তাই 4 পাতা। বিস্তারিত বলে 200 পাতা লেখাতো। এই অধ্যাপকদের এতটুকু বুদ্ধি নেই, আবার নিজেদের অধ্যাপক বলে। তাই বলছি, আমার ক্লাসে আসলে এত সব ঝঞ্ঝাট পোহাতে হবে। নিচু ক্লাসে প্রথম হয়ে বাবুর মাটিতে পাই পড়ছে না। ভালো কথাই বলছি, 1000 বার ফেল করতে পারি, কিন্তু বয়সে আমিই বড়। দুনিয়াটা তোমার থেকে একটু বেশি দেখেছি, তাই অভিজ্ঞতাও বেশি। যা বলছি শোনো, নইলে পরে পস্তাতে হবে। ভাগ্য ভালো যে স্কুল যাওয়ার সময় হয়ে গিয়েছিল, তা না হলে এই ভাষণ যে কতক্ষণ চলতো ভগবানই জানেন। খেতে বসে পুরো বিস্বাদ লাগলো খাবার। পাশ হওয়ার পরও এইরকম তিরস্কার, ফেল করলে প্রাণটাই না নিয়ে নেয়। দাদা নিজের ক্লাসের যে ভয়ানক চিত্র আমার মনে এঁকে দিয়েছিল, আশ্চর্য এই যে আমি সেদিন স্কুল ছেড়ে পালিয়ে যাইনি। এত ভাষণ শুনেও কিন্তু লেখাপড়ায় আমার মন বসলো না। খেলার কোনো অবসর পেলেই লুফে নিতাম। পড়তাম, তবে খুব কম সময়ের জন্য। স্কুলে যেটুকু পড়া দিত শুধু সেইটুকুই কোনো মতে করতাম, যাতে ক্লাসে বকা না শুনতে হয়। পরীক্ষায় প্রথম হয়ে নিজের উপর যেটুকু বিশ্বাস জন্মেছিল সেটুকুও বেমালুম উড়ে গেল। আবার সেই চোরের মতো জীবন কাটতে লাগলো। পরের বছরের বার্ষিক পরীক্ষা হয়ে গেল, রেজাল্টও বেরিয়ে গেল। আশ্চর্যের ব্যাপার হলেও অন্ধের হাতে আবারও লটারি লাগলো। পরিশ্রম কিছুই করিনি, তবু কিভাবে প্রথম হলাম জানি না। নিজেও কম অবাক হইনি আমি। দাদা কিন্তু প্রাণান্তকর মেহনত করেছিল। সিলেবাসের প্রত্যেকটা শব্দ মুখস্থ করে ফেলেছিল। রাত 10টা পর্যন্ত একটা বিষয়, ভোর 4টে থেকে আর একটা, 6টা থেকে 9:30 স্কুল যাওয়ার আগে পর্যন্ত শুধু পড়া আর পড়া। চেহারা একদম হতশ্রী হয়ে পড়েছিল দাদার। চোখের তলায় কালি, চুল উস্কো খুস্কো। এত কিছু সত্ত্বেও দাদা এবারেও পাশ করতে অসমর্থ হলো।
রেজাল্ট হাতে পাওয়ার পর কেঁদে ফেলেছিল বেচারা। তার কান্না দেখে আমার চোখেও জল চলে আসছিল। পাশ করার খুশি অর্ধেক হয়ে গেল আমার। আমিও যদি ফেল করতাম তাহলে হয়তো দাদার এতটা খারাপ লাগতো না, কিন্তু ভাগ্যের লিখন বদলাবেই বাকি। আমার আর দাদার মধ্যে কেবল একটা ক্লাসের অন্তর রয়ে গেল। কুটিল একটা চিন্তার উদয় হলো আমার মনে। দাদা যদি পরের বারও অনুত্তীর্ণ হয় তাহলে আমি তার সাথে একই ক্লাসে পড়ব, তার সমকক্ষ হয়ে যাব। তখন কোন ভিত্তিতে আমাকে শাসন করবে সে? কিন্তু প্রশ্রয় দিলাম না চিন্তাটাকে। লজ্জিত হয়ে একরকম জোর করেই বের করে দিলাম মন থেকে। যতই হোক, আমার ভালোর জন্যই শাসন করে সে। এই যে আমি প্রতি বছর পাশ করে যাচ্ছি, তাও আবার এত ভালো নম্বর পেয়ে, এটা হয়তো তাঁরই শাসন আর উপদেশের প্রভাবে। কে বলতে পারে? দাদা অনেকটা নরম হয়ে এসেছিল। আমাকে বকুনি দেওয়ার বা ভাষণ শোনানোর অনেক সুযোগ এসছিল। দাদা কিন্তু সেসব কিছুই করল না। সে হয়তো বুঝতে পারছিল যে আমাকে শাসন করার অধিকার তার আর নেই, বা থাকলেও তা যৎসামান্যই। আমি কিন্তু সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করলাম। দাদার ওই শিথিলতার অনুচিত লাভ নিতে শুরু করলাম। আমার মনে এমন একটা ধারণা জন্মালো যে আমি তো পাশ করেই যাব, পড়ি কি না পড়ি তাতে কিছু আসে যায় না। ভাগ্যটা আমার অতি সুপ্রসন্ন। এতদিন দাদার ভয়ে যেটুকু পড়ছিলাম সেটুকুও বন্ধ হয়ে গেল। ঘুড়ি ওড়ানোর নতুন নতুন শখ হয়েছে আমার। সর্বক্ষণ ঘুড়ি উড়িয়ে বেড়াই। দাদা আমাকে শাসন না করলেও আমি কিন্তু তার নজর বাঁচিয়েই চলি। ঘুড়ি তৈরি করা, দড়িতে মাঞ্জা দেওয়া, ঘুড়ির টুর্নামেন্টের আয়োজন করা সবই প্রায় গোপনে চলতে লাগলো। একদিন সন্ধ্যায় হোস্টেল থেকে একটু দূরে একটা কেটে যাওয়া ঘুড়ির জন্য দৌড়চ্ছিলাম। দৃষ্টি পথের ওপর ছিল না, ছিল আকাশের দিকে। আমার মন ছিল আকাশে ভেসে যাওয়া ওই ঘুড়িটার দিকে। বাতাসের দোলায় ভাসতে ভাসতে চলেছে নিজের পতনের উদ্দেশ্যে, যেন কোনো আত্মা স্বর্গ থেকে বেরিয়ে নতুন কোনো শরীরের খোঁজে বেরিয়েছে। বাতাসের দোলায় ভাসতে ভাসতে চলেছে নিজের পতনের উদ্দেশ্যে, যেন কোনো আত্মা স্বর্গ থেকে বেরিয়ে নতুন কোনো শরীরের খোঁজে বেরিয়েছে। শুধু আমি না, ছেলেদের পুরো একটা দল দৌড়চ্ছিল। হাতে তাদের বাঁশের লাঠি, তাই দিয়ে খুঁচিয়ে নামাবে ঘুড়িটাকে। সবাই দৌড়চ্ছে, কারোরই সামনে পেছনে কোনো হুঁশ নেই। আমরা সবাই যেন ওই ঘুড়িটার সাথেই আকাশে উঠছি, যেখানে সবটাই সমতল, যেখানে না আছে কোনো মোটর গাড়ি, না আছে কোনো ট্রাম। দৌড়তে দৌড়তে হঠাৎ একজনের সঙ্গে আমার ধাক্কা লাগলো। চেয়ে দেখি দাদা বাজার থেকে ফিরছিল বোধহয়। সে আমার হাত ধরে ফেলল, তারপর উগ্রস্বরে বলল, এই রাস্তার ছেলেদের সঙ্গে একটা ঘুড়ির জন্য দৌড়তে লজ্জা করে না? তোর এতটুকু খেয়াল আছে যে তুই আর ছোট ক্লাসে পড়িস না, অষ্টম শ্রেণীতে চলে এসেছিস? পরের বছর আমার ক্লাসে চলে আসবি। মানুষের তো নিজের পজিশনের খেয়াল রাখা উচিত। একটা সময় ছিল যখন অষ্টম শ্রেণী পাশ করেই লোকে তহসিলদার হয়ে যেত। কত অষ্টম শ্রেণী পাশ করা লোক আজ নেতা হয়েছে, খবরের কাগজ বা পত্রিকার সম্পাদক হয়েছে। আর তুই সেই ক্লাসে পড়াকালীন রাস্তার ছেলে ছোকরাদের সাথে সামান্য একটা ঘুড়ির জন্য দৌড় লাগিয়েছিস। ছি! আমার দুঃখ হয় তোর এই নির্বুদ্ধিতায়। যদি তুই ভেবে থাকিস যে আমার চেয়ে মাত্র এক ক্লাস নিচে পড়িস তুই, তাই আমি আর কিছু বলতে পারবো না তোকে, তাহলে সেটা তোর ভুল। আমি তোর চাইতে 5 বছরের বড়। তুই হয়তো আগামী বছর আমার ক্লাসে চলেও আসবি, কিন্তু তা সত্ত্বেও তোর আর আমার মধ্যে 5 বছরের ফারাকটা থেকেই যাবে। তুই তো কোন ছাড়, কোনো দেবদেবীও এই তফাৎটা মুছে দিতে পারবে না। দুনিয়াদারির যে অভিজ্ঞতা আমার আছে, তুই তাকে টক্কর দিতে পারবি না, সে যতই তুই MA MPhil ডিগ্রি অর্জন করে ফেলিস না কেন। বোধবুদ্ধি কেবল ডিগ্রি থেকেই আসে না,
আমাদের ঠাকুমা দিদিমারা কটা ক্লাস পাশ করেছে? আমাদের ঠাকুরদা পঞ্চম কিংবা ষষ্ঠ শ্রেণীর বেশি পড়েননি। তাই বলে আমরা শখানেক ডিগ্রি অর্জন করি না কেন, আমাদের শাসন করার অধিকার কিন্তু তাদের রয়েই যাবে। কেবল এই জন্য নয় যে তারা আমাদের গুরুজন, আসল কারণটা হলো তাদের অভিজ্ঞতা আমাদের চেয়ে বেশি, ঢের ঢের বেশি। আমেরিকাতে কি ধরনের শাসন ব্যবস্থা চলে, অষ্টম হেনরি কতগুলো বিবাহ করেছে, অথবা আকাশে কতগুলো নক্ষত্র আছে, এসব তারা নাই জানতে পারে। কিন্তু এমন অনেক বিষয় আছে যেখানে তারা আমার বা তোর চেয়ে অনেক বেশি খবর রাখেন। আর যদি আমি কঠিন কোনো অসুখে শয্যাশায়ী হয়ে পড়ি, তাহলে তোর তো হাত পা ফুলে যাবে, কুল কিনারাই করতে পারবি না কোনো। বাড়িতে খবর পাঠানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। কিন্তু তোর জায়গায় যদি বাবা অথবা ঠাকুরদা থাকেন, তাহলে তারা কিন্তু ঘাবড়াবে না, কাউকে খবর পাঠানোরও প্রয়োজন পড়বে না তাদের। রোগবালাই তাও তো অনেক বড় বিষয়, তুই আমি তো এটাও জানি না যে বাড়ির খরচ কিভাবে চলে, খাবারই বা কোন পথে আসে। বাড়ি থেকে যা টাকা আসে মাসের 20-22 তারিখের মধ্যে তার সবটা খরচ হয়ে যায়। তারপর এক একটা পয়সার জন্য ধার করতে হয়, একবেলার খাওয়া বন্ধ হওয়ার জোগাড় হয়, ধোপা নাপিত এদের সঙ্গে চোখাচোখি হলেই পালিয়ে বেড়াতে হয়। কিন্তু আজকে আমি তুই যতটা খরচা করছি তার অর্ধেকেই আমাদের বাবা ঠাকুরদা তাদের জীবনের বড় একটা অংশ কাটিয়ে দিয়েছেন, সুনাম বা ইজ্জতের সাথেই কাটিয়েছেন, সেই সঙ্গে কুটুম্বতাও বজায় রেখে গেছেন বরাবর। আমাদের হেডমাস্টার মশাইকে দেখ, MA ডিগ্রি আছে, তাও আবার এখানকার MA না, অক্সফোর্ডের। 1000 টাকা বেতন পান, 1000, তাও তার ঘরদোর কে সামলান? তার বৃদ্ধা মা। এইখানে হেডমাস্টারের অক্সফোর্ডের ডিগ্রি পুরো বেকার। প্রথম তো নিজেই সামলাতেন, কিন্তু কুলিয়ে উঠতে পারতেন না, ধার দেনা করে বসতেন কখনো কখনো। যেদিন থেকে তার মা এসে সমস্ত দায়িত্ব নিজের হাতে তুলে নিলেন, সেদিন থেকে যেন তার ঘরে লক্ষ্মীর বাস হলো। তাই বলছি ভাইজান, এই অহংকার ঝেড়ে ফেলো মন থেকে যে তুমি আমার চেয়ে মাত্র 1 ক্লাস নিচে পড়ো। আর নিজেকে একেবারে স্বাধীন ভাবাও বন্ধ করো। আমার চোখ এড়িয়ে কিছুতেই বিপথে যেতে পারবে না তুমি। যদি আমার কথা না মানো, তাহলে থাপ্পড় প্রয়োগ করতে দ্বিধাবোধ করব না, এই বলে দিলাম। বুঝতে পারছি কথাগুলো বিষের মতো লাগছে। দাদার এই অভূতপূর্ব যুক্তির সামনে আমি পুরো নতমস্তক হয়ে গেলাম। আমি কত ছোট সেটা আজ হাড়ে হাড়ে টের পেলাম। আর সেই সঙ্গে মনে দাদার প্রতি শ্রদ্ধা জেগে উঠল। সজল নেত্রে তার দিকে তাকিয়ে বললাম, না, বিষ লাগছে না, আমাকে শাসন করার পূর্ণ অধিকার তোমার আছে। দাদা আমাকে জড়িয়ে ধরল, বলল, আমি ঘুড়ি ওড়াতে বারণ করছি না, আমারও মন চায়, কিন্তু কি করব? আমি যদি মজা করি তাহলে তোকে সঠিক পথ কে দেখাবে? এটা তো আমারই দায়িত্ব। ঠিক সেই মুহূর্তে দৈবের প্রভাবে কিনা জানি না, আর একটা কাটা ঘুড়ি আমার মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। ঘুড়িটা সুতো নিচে ঝুলছিল। ছেলেদের একটা দল সুতো ধরার জন্য দৌড়ে আসছিল। দাদার উচ্চতা খুব একটা কম নয়, সে লাফিয়ে ধরে ফেলল সুতোটা, তারপর দৌড় লাগালো হোস্টেলের দিকে। কয়েক মুহূর্ত হতভম্ব থেকে আমিও তার পিছু পিছু দৌড় লাগালাম। শুনলেন আজকের গল্প। গল্পের অনুবাদ শুভম, গল্প পাঠে আমি অঞ্জনা, পোস্টার ডিজাইন আবহ এবং শব্দগ্রহণে শুভম। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। আর বাংলা, ইংরেজি এবং হিন্দি সাহিত্যের বিভিন্ন স্বাদের কাহিনী শোনার জন্য আজই সাবস্ক্রাইব করুন দ্য লিটারেরি এক্সপ্রেস।